ইংলিশ গ্রামার করার সময় অনেক ক্ষেত্রেই একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করার প্রয়োজন পড়ে। ওই সেন্টেন্সে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট তা চিনতে হয়। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নাকি একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করতে পারো না। আজ এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে অতি সহজে একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করতে হয়। সাবজেক্ট এবং অবজেক্টের অনেক ধরনের মিনিং হয়, কিন্তু ইংলিশ গ্রামারে সাবজেক্ট মানে হলো কর্তা, ভার্ব মানে হলো ক্রিয়া, অবজেক্ট মানে হলো কর্ম। একটা সেন্টেন্সে অতি সহজে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে প্রথমে আমাদেরকে সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে তাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপর সেই ভার্বকে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব, আর সেই ভার্বকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। কিন্তু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে যেখানে নাকি কে দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যান্সারটা নাও পেতে পারি, অর্থাৎ সাবজেক্ট নাও পেতে পারি, সেই জায়গায় অন্য কিছু দিয়ে প্রশ্ন করতে হবে। বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টটা নাও পেতে পারি, সেখানে অন্য কিছু দিয়ে প্রশ্ন করতে হবে। সেই ব্যতিক্রমী ক্ষেত্রগুলো আমরা সামনে দেখে নেব। যেমন প্রথম যে উদাহরণটা সেটা হলো আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। তো আই ইট রাইসে আমরা কি আইডেন্টিফাই করব? সাবজেক্ট, ভার্ব আর হলো অবজেক্ট। তাহলে এখানে প্রথমে আমরা কি বলেছিলাম যে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কে দিয়ে প্রশ্ন করি। প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ভার্ব। তাহলে আই ইট রাইস, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে যেই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, এই সেটাকে আমরা ভার্ব বলি। এখানে যেমন খাওয়া, ইট। ইট জেনারেলি ভার্ব আমরা প্রত্যেকেই চিনতে পারি, ইট হলো ভার্ব। এখানে ইট হলো ভার্ব, তাহলে ভার্ব কি পেলাম? ইট। ইট হলো ভার্ব, ইট হলো ভার্ব। এইবার ইটকে যদি, তাহলে কি ইট মানে খাওয়া, তাহলে আমরা যদি খাওয়াকে কে দিয়ে প্রশ্ন করি, কে দিয়ে প্রশ্ন করলে কি পাই? কে খায়? আমি খাই। তাহলে আমি খাই, তাহলে এখানে আই, আই হলো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট। এবার হচ্ছে আমাদেরকে অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। অবজেক্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পেয়ে যাব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে যদি খাই, খাইকে যদি আমরা কি খাই বলি তাহলে কি হয়? ভাত খাই। কি খাই? ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। তাহলে এইটা হলো অবজেক্ট, রাইস হলো এখানে অবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে কে দিয়ে প্রশ্ন করায় আমরা সাবজেক্ট পেলাম, আর কি দিয়ে প্রশ্ন করায় আমরা অবজেক্ট পেলাম। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে যেখানে নাকি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। নেক্সট যেই উদাহরণ সেটা হলো হি প্লেইজ ফুটবল। হি প্লেইজ ফুটবল, তাহলে সেম প্রসেস, আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, ভার্ব আইডেন্টিফাই করতে হবে, অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হি প্লেইজ ফুটবল মানে হলো সে ফুটবল খেলে। হি প্লেইজ ফুটবল হলো সে ফুটবল খেলে। তাহলে এখানে আমাদেরকে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এখানে ভার্ব কোনটা? প্লে হলো ভার্ব। প্লেইজ, প্লেইজ, এখানে এই যে প্লে তো মূল ভার্ব, মেইন ভার্ব হচ্ছে প্লে, কিন্তু প্লে এর সঙ্গে এসটা কেন বসেছে? প্লে এর সঙ্গে এই যে সঙ্গে একটা এস আছে, এসটা কেন বসেছে? এসটা বসার মূল কারণ হলো এই যে সেন্টেন্সটা আছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা নিয়ম আছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন আর কি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। এটা কোন ক্ষেত্রে?
শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা জানি কি পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন যেমন হলো আমি, আই, সেকেন্ড পার্সন হলো ইউ, তুমি, থার্ড পার্সন হয় হি, শি, এবার অনেকগুলো হয় আই, উই। আমরা ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট বেসিকটা এই ক্ষেত্রে প্রয়োজনের জন্য আই, ইউ, হি এই তিনটে উদাহরণ নিয়েছি। আই, ইউ, হি। আই হলো এখানে ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, হি হলো থার্ড পার্সন। এবার সিঙ্গুলার, তারপর থার্ড পার্সনটা হলো এবার সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। হি হলো এখানে সিঙ্গুলার নাম্বার। আর যদি দে হতো তাহলে দে হলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে হি, শি এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বা কারো নাম সেটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের শেষে যে নিয়ম আছে, গ্রামারের নিয়ম অনুযায়ী এস বসেছে। তাহলে এখানে হি, তাহলে কি হলো, আমরা যদি এখন এই যে প্লে, খেলা করা, প্লে হচ্ছে ভার্ব, প্লেকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো? কে মানে হু, হু কে দিয়ে যদি প্রশ্ন করি, হু কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি পাবো? কে ফুটবল খেলে, কে খেলে, সে খেলে। তাহলে এখানে হি হলো সাবজেক্ট। আর যদি এবার প্লেকে যদি, খেলা করাকে যদি কি খেলে কি দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? সে কি খেলে, সে ফুটবল খেলে। তাহলে এখানে এইটা তো প্লে ভার্ব, তাহলে এই ফুটবল হলো অবজেক্ট। তাহলে কি হলো, কে দিয়ে প্রশ্ন করেছি, সাবজেক্ট পেয়ে গেলাম, কি দিয়ে প্রশ্ন করেছি, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে আমরা নেক্সট উদাহরণে চলে যাই। হি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকছে, আঁকছে। ইজ ড্রয়িং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটি ছবি আঁকছে। তাহলে কি হলো, এইখানে সর্বপ্রথম আমাদেরকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ভার্ব কোনটা? ইজ ড্রয়িং, ইজ ড্রয়িং এর মধ্যে ভার্ব লুকিয়ে আছে। এখানে এই যে ইজ ড্রয়িং এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এখানে আগে ইজ বসেছে, তারপর আইএনজি যোগ হয়েছে ভার্বের সঙ্গে। এখানে ড্র হলো মেইন ভার্ব, ড্র হলো মূল যে ভার্বটা, আর ইজ এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ড্র তাহলে ভার্ব হলো ড্র। আর এখানে তাহলে কি ড্র মানে কি? হি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকছে। তাহলে আমরা এখন যদি ড্রকে, যদি সে একটি ছবি আঁকছে, এখন যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে কে একটি ছবি আঁকছে, সে একটি ছবি আঁকছে। তাহলে সে একটি ছবি আঁকছে বা তিনি একটি ছবি আঁকছে। তাহলে সি হলো এখানে সাবজেক্ট। আর হচ্ছে এবার যদি প্রশ্ন করি যে সে কি আঁকছে, সে কি আঁকছে, সে একটি ছবি আঁকছে। কি দিয়ে প্রশ্ন করলে একটি ছবি আসছে, এ পিকচার। তাহলে হয়ে গেল। এবার তাহলে ড্র মানে হচ্ছে আঁকা, আঁকাকে যদি প্রশ্ন করি কে আঁকে, সে আঁকে। এখানে মেইনলি পুরোটাকে আমরা কোশ্চেন করেছি যে শি ইজ ড্রয়িং এ পিকচার, এখানে কে একটি ছবি আঁকছে, সে একটি ছবি আঁকছে। আর সে কি আঁকছে, সে একটি ছবি আঁকছে। কি দিয়ে প্রশ্ন করলে এই পিকচার পাচ্ছি। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট আমরা এক্সাম্পলে চলে যাই। আই শুড বাই দ্য বুক, আই শুড বাই দ্য বুক, আমার বইটি কেনা উচিত, আমার বইটি কেনা উচিত। তাহলে এখানে আমার দিয়ে শুরু হয়েছে, আমার বইটি কেনা উচিত। তো প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে যেখানে নাকি কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে সাবজেক্ট সেটাকে নাও পেতে পারি, সে আনসারটা নাও হতে পারে। তো এখানে আমরা যে আমাদের ঠিক এইখানটা তো একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, যেমন আই শুড বাই দ্য বুক, আমার বইটি কেনা উচিত। কে বইটি কেনা উচিত, এটা তো কেমন কেমন লাগছে, কে বইটি কেনা উচিত। কিন্তু আমরা যদি বলি কার বইটি কেনা উচিত, কার বইটি কেনা উচিত, কার দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, আই শুড বাই দ্য বুক, তাহলে কার বইটি কেনা উচিত, তাহলে আমার। তাহলে এখানে এই আইটা মানে এখানে আই জেনারেলি আমি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় যেখানে নাকি অন্য ধরনের কিছু কিছু ব্যাপার হয়। তাহলে এখানে আই হলো গিয়ে সাবজেক্ট। তারপর শুড বাই দ্য বুক, এখানে প্রথমে আমরা তো ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব হচ্ছে বাই, তাহলে বাই মানে কেনা। তার আর এই যে শুড আছে, শুডটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি মোডাল ভার্ব, একটা মোডাল ভার্ব। শুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে সব মোডাল ভার্ব। তাহলে আমরা বাই হচ্ছে গিয়ে ভার্ব,
তাহলে আই শুড বাই দ্য বুক, আমার বইটি কেনা উচিত। এখানে বাইকে যদি কার বইটি কেনা উচিত, তাহলে কার দিয়ে প্রশ্ন করলে আমাদের কি আসছে, সাবজেক্ট হিসেবে আই চলে আসছে, আমার বইটি কেনা উচিত। এবার যদি আমার কি কেনা উচিত সেটা যদি বলি, যদি প্রশ্ন করি যে কি কেনা উচিত, কি দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমাদের দ্য বুক আসে, অবজেক্ট। তাহলে আমার কি কেনা উচিত, আমার বইটি কেনা উচিত, তাহলে কি দিয়ে প্রশ্ন করেছি, অবজেক্ট চলে এসছে। তাহলে এইটা একটু ব্যতিক্রমী ধরনের, এটা অনেক গ্রামার বইতে পাওয়া যায় না, কিন্তু এটা নর্মাল আমরা যখন করতে যাই তখন দেখি যে এই জিনিসগুলো কিছু কিছু অন্য ধরনের ব্যাপার বেরিয়ে আসে, যেখানে নাকি হয়তো এই নিয়মটা খাটছে না, কি দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে আসছে না, তখন আমি যদি কার দিয়ে প্রশ্ন করি তাহলে দেখি যে সাবজেক্টটা বেরিয়ে চলে আসে। এটা একটা নর্মাল স্পট ডিসিশন নিতে হবে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে সৌরভ হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স। সৌরভ হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স। এখানে এই যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সৌরভ হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স। সৌরভ 3 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলছে। এই তাহলে কি হলো এখানে, তাহলে আমরা যদি এখানে কে দিয়ে প্রশ্ন করি, প্রথমে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করে নিই। ভার্ব হচ্ছে এখানে খেলা করা, প্লে। প্লে হচ্ছে ভার্ব। হ্যাজ বিন প্লেইং, এটা তো নিয়ম অনুযায়ী হ্যাজ এসছে, বিন এসছে, এগুলো সব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলস আছে, স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী এসছে। তাহলে প্লে হচ্ছে মূল ভার্ব, মেইন ভার্ব কোনটা, প্লে। প্লে হচ্ছে ভার্ব। এইবার আমরা যদি ভার্বকে যদি প্রশ্ন করি যে সৌরভ হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স, তাহলে যদি প্রশ্ন করি যে কে 3 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলছে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি আসছে, সৌরভ। তাহলে সৌরভ হলো সাবজেক্ট, মানে সৌরভ অ্যাকচুয়ালি সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, কর্তা। আচ্ছা, এবার অবজেক্ট বের করতে হলে কি করতে হবে, যে তাহলে কি দিয়ে প্রশ্ন করি, তাহলে সৌরভ 3 ঘন্টা যাবৎ কি খেলছে, সৌরভ 3 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলছে। ক্রিকেট হলো এক ধরনের খেলা। এই সেম ক্রিকেট মানেও মানে কিন্তু একটা পোকাও হয়, সেটা হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট মানে এক ধরনের খেলাও হয়, আবার ঝিঝি পোকাও হয়। তাহলে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। সৌরভ হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স। তাহলে সৌরভ হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আর ফর 3 আওয়ার্স এটা হচ্ছে রিমেইনিং পোর্শন, মানে অবশিষ্টাংশ, যেটা বাদ বাকি অংশ থাকে। তাহলে আমাদের ওই দিকে গিয়ে লাভ নেই, আমরা মেইনলি আজকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করছি, সেটাই করি। নেক্সট, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। তাহলে এইখানে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করো। এখানে ভার্ব হচ্ছে গিয়ে, এখানে ক্যান তো একটা মোডাল ভার্ব, ক্যান মোডাল ভার্ব, আর ডু হচ্ছে মেইন ভার্ব, ডু হচ্ছে ভার্ব। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। তাহলে এইখানে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ হু দিয়ে যদি প্রশ্ন করি, হু ক্যান ডু ইট, কে এটা করতে পারে, তাহলে তাহলে কি অ্যান্সারটা আসে যে ইউ, কে এটা করতে পারে, তুমি এটা করতে পারো, তাহলে ইউ আসে। তাহলে ইউ হলো সাবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করলে, কে কি করতে পারে, অর্থাৎ তুমি কি করতে পারো, তুমি এটা করতে পারো। ইট দিয়ে কোনো হয়তো কিছু বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে, বা কোনো কাজই নিশ্চয়ই বোঝাচ্ছে, তাহলে ইট হলো গিয়ে অবজেক্ট। তাহলে আমরা আরেকবার বুঝে নিই, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। প্রথমে ভার্ব আইডেন্টিফাই করেছি ডু, তারপর হচ্ছে গিয়ে কি, তুমি কি করতে পারো, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট চলে আসছে, এটা করতে পারি। আর কে দিয়ে প্রশ্ন করলে, কে এটা করতে পারে, তুমি এটা করতে পারো, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট চলে আসছে। তাহলে এবার আমরা নেক্সট যেই এক্সাম্পল সেটাই চলে যাচ্ছি। আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। তাহলে প্রথমে আমরা ভার্ব আইডেন্টিফাই করি, ভার্ব হচ্ছে গিয়ে প্লে। তারপর এইবার সাবজেক্ট আইডেন্টিফাই করব। তাহলে কে দিয়ে প্রশ্ন করি, সাবজেক্ট আইডেন্টিফাই করার জন্য কে দিয়ে প্রশ্ন করি, তাহলে কে মাঠে ফুটবল খেলে, আমি খেলি। তাহলে পেয়ে গেলাম সাবজেক্ট। এবার কি দিয়ে প্রশ্ন করি, আমি মাঠে কি খেলি, কি খেলি, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা ফুটবল পেয়ে যাচ্ছি, ফুটবল খেলি। তাহলে ফুটবল হলো অবজেক্ট, আর বাকিটা তো রিমেইনিং পোর্শন, অর্থাৎ সেন্টেন্সের অবশিষ্টাংশ, বাদ বাকি অংশ। তাহলে হয়ে গেল। এইবার নেক্সট যে এক্সাম্পল, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক,
এটার আমি কাজটা করেছিলাম এইখানে কি হচ্ছে গিয়ে এখানে ওয়ার্কটা অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ করেছে। তাহলে কি হচ্ছে একটা নির্দিষ্ট কাজ বোঝাচ্ছে, দ্য ওয়ার্ক কাজটি কোনো একটা কাজকে বোঝাচ্ছে। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। তাহলে এখানে তাহলে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করি। ভার্ব হচ্ছে এখানে ডিড, অর্থাৎ ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। ডু হচ্ছে মেইন ভার্ব যেটা, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম ডুই হচ্ছে মেইন ভার্ব। এটার পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে ডিড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে পাস্ট ফর্ম ইউজ করেছে, তো এখানে মেইন ভার্ব কোনটা? ডু। তো এখানে ডিড ভার্বের যেই ফর্মই হোক, ডিড এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে ডিডকে আমরা ভার্ব হিসেবে আইডেন্টিফাই করলাম। জানি ডিড হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু ডিডটাই যেই ফর্মই হোক এই ওয়ার্ডটাই হলো এখানে ভার্ব এই সেন্টেন্সে। আচ্ছা, তাহলে এখানে ভার্ব আইডেন্টিফাই করেছি, তাহলে আমি কাজটি করেছিলাম। তাহলে এখন যদি বলি যে কে কাজটি করেছিল, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমি কাজটি করেছিলাম, তাহলে সাবজেক্ট পেয়ে যাচ্ছি আই। তাহলে আমি কি করেছিলাম, তাহলে কাজটি করেছিলাম, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে পেয়ে গেছি। এইবার হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তাহলে এখানে আমরা ইজটা হচ্ছে মেইন ভার্ব, এখানে ইজ মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে সে হয় একজন ছাত্র। তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করি, কে হয় একজন ছাত্র? সে। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। আর যদি প্রশ্ন করি যে সে হয় কি, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এখানে কি আসছে? একজন ছাত্র। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এ স্টুডেন্ট হলো অবজেক্ট। তাহলে কে দিয়ে প্রশ্ন করেছি, কে হয় ছাত্র? সে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট। আর সে হয় কি? সে হয় একজন ছাত্র, তাহলে একজন ছাত্র, এ স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। পরেরটা হচ্ছে আই নো হিম। নো মানে কি? KNOW। নো মানে হলো জানা, চেনা। অনেক ক্ষেত্রে চেনা অর্থে ব্যবহৃত হয়। জানা, চেনা একটা ওয়ার্ডের অনেক ধরনের অর্থ হতে পারে। তাহলে নো মানে হলো এখানে চেনা। আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে এখানে হচ্ছে গিয়ে এখানে প্রথমে আমরা ভার্ব আইডেন্টিফাই করব। ভার্ব কোনটা? নো, KNOW, নো। তাহলে আমি তাকে চিনি, তাহলে নো মানে চেনা, জানা। তাহলে আমি তাকে চিনি হচ্ছে ভার্ব, নো হচ্ছে ভার্ব। তাহলে এখন কে দিয়ে প্রশ্ন করি। কে দিয়ে প্রশ্ন করলে যে কে চেনে, কে তাকে চেনে? আমি তাকে চিনি। তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে গেলাম। এবার আমরা এতক্ষণ ধরে যে শুরুতে বলেছিলাম যে অবজেক্টের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রও আছে, যেখানে নাকি কি দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যান্সার নাও পেতে পারি, অবজেক্ট নাও পেতে পারি। তাহলে এখানে এই উদাহরণটা সেই উদ্দেশ্যেই করানো যে আই নো হিম, আমি তাকে চিনি। এখানে যদি আমি বলি যে আমি কি চিনি, এবার কি চিনি সেটা তো অ্যাকচুয়ালি কি ব্যবহৃত হয়? বস্তু ইত্যাদির ক্ষেত্রে, কিন্তু এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে দিয়ে যদি প্রশ্ন করি, আমি কাকে চিনি, কাকে দিয়ে যদি আমি কোশ্চেন করি, তাহলে আমাদের অবজেক্ট বেরিয়ে আসে। এখানে কি হচ্ছে? আই নো হিম, আমি কাকে চিনি? আমি তাকে চিনি। হিম মানে তাকে, তাহলে আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে যদি বলি যে আই নো সৌরভ, SOURAV, আই নো সৌরভ। তাহলে এখন যদি প্রশ্ন করি যে আমি সৌরভকে চিনি, তাহলে এখন যদি প্রশ্ন করি আমি কাকে চিনি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সৌরভকে করতে গেলে আমরা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই সৌরভ হচ্ছে অবজেক্ট। তাহলে বুঝতে পারলাম যে কি দিয়ে তো জেনারেলি অবজেক্ট বের করার সময় কি দিয়ে কোশ্চেন করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কাকে দিয়েও কিন্তু কোশ্চেন করতে হয় অবজেক্ট বের করার জন্য, অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য। এই ক্ষেত্রে তাই হয়েছে। কিভাবে একটা সেন্টেন্সের মধ্য থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হয়, এতক্ষণ ধরে 10টা সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো
কেননা অত্যন্ত সহজ সহজ বাক্য নিয়েছি এবং এই সহজ বাক্যগুলো থেকে, সহজ সেন্টেন্সগুলো থেকে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করেছি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো বুঝতে অসুবিধা হবে না। এইবার যে 11 নম্বর যে সেন্টেন্সটা আছে, আই রাইট এ লেটার, এইটা খুব সহজ একটা সেন্টেন্স। তোমরা এই সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করবে। ঠিক সেম প্রসেস। সাবজেক্ট আইডেন্টিফাই করার জন্য কি করবে, যে ভার্ব আছে তাকে কে দিয়ে প্রশ্ন করবে, আর অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য কি দিয়ে প্রশ্ন করবে, তাহলে সাবজেক্ট অবজেক্ট পেয়ে যাবে। আর ভার্ব তো তোমরা আশা করি তোমরা সেন্টেন্সটাতে নজর ফেলেই, সেন্টেন্সটার দিকে তাকিয়েই তোমরা বুঝতে পেরেছো কোনটা ভার্ব হবে। তাহলে সেম প্রসেসে এতক্ষণ ধরে আমরা যেভাবে করেছি, ঠিক সেম প্রসেসে তোমরা কি করবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করে কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাবে। তাহলে সবাই ভালো থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করবে।